বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে, কিছু চোর গণভবনে লুটপাট করেছে, সহিংসতায় সহিংসতায় পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে। বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই, এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শব্দটি এখন বিস্তৃতির অতলে চলে গেছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এইসব শব্দগুলো, এইসব প্রত্যয়গুলো বাংলাদেশে আর কোনোভাবে ব্যবহার করা যায় না। এই দেশ দখল হয়ে গেছে, ইউনুসের অধীনে চলে গেছে, ইউনুসের এনজিওর অধীনে চলে গেছে। এই দখলের 5 মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো 5 মাস আগে একটি কথা বলিনি, এখন বলবো। তারা করলো কি, গত 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গুপাঙ্গু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা 31শে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব। খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। তারা জুলাইয়ের ঘোষণাপত্র পড়বে, নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বললো। হঠাৎ করে তারা এটি কেন দিল, কি কারণ, বিভিন্ন মানুষ আমাকে নানান ভাবে প্রশ্ন করছে। আমি সে কারণে আজকের ভিডিওটা করছি আমার একটা পর্যালোচনার জন্য। তার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নেওয়া ভালো, এবং বেশ কিছু ভিডিও আমি এই ভিডিওতেও ছোট ছোট ক্লিপস গুলো দেখাতে চাই। আমার মনে হয় এই পুরো ব্যাপারটা দেখে আপনারা একটা ধারণা করতে পারবেন। এই যে বলা হচ্ছে তারা 31শে ডিসেম্বর তারা একটি ঘোষণা দিবে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, ব্লা ব্লা ব্লা। এই জিনিসটা হচ্ছে পিওর অ্যাটেনশন সিকিং, প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু আছে ফরাদ মজহার, তার এতদিনের ক্রন্দনের ফসল। কেন দুটো কথা বলছি? প্রথম কথাটির উত্তর দেই, সেটি হচ্ছে যে 5ই অগস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে, আপনি এদের ভাবতে না চাইলেও, এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে। যেমন কোনো মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে, এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ। রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে, নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ। আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, শ্রমিক, যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে। এমনকি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে, তারা বেশি কেন কাতরালো, তারা কেন টাকা চাইলো, এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল, এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে, এমনও বলেছে। অর্থাৎ চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে। অর্থাৎ দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে, দেখেন ভাই আমি কিছু করতে পারছি না, শেখ হাসিনা ফেরত এসেছে। নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে, আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে, আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম, ফেসিস্ট, নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত 5.5 মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চায়নি। ধরা যাক আপনি তাদেরকে নিয়ে 2 দিন আলোচনা করলেন না, 3 দিনের মাথাতে একজন আরেকজনের গাড়িতে ধাক্কা মেরে বলবে আমাকে খুন করতে চেয়েছে, আমার গাড়ি ধাক্কা দিয়েছে। কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোর, একটা ড্যান্ডি খোর, রংপুরের এক ছেলে, সে বলছে তাকে নাকি হত্যার হুমকি দিয়েছে, নিজেই তার নিজের দরজার মধ্যে লিখে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক দ্যাট। অর্থাৎ প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে, আলোচনার একটা বস্তু হতে চাইছে, এইটা তো আছেই। প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজহার একটি বই লিখেছিল গত বছর। এই বইটির নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন। এই বইটি ভেরি ইন্টারেস্টিং, যদিও তার বইয়ের প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা দরকার এই বইটা নিয়ে। এই বইটা গত বছর যখন লেখা হলো বা প্রকাশিত হলো, আমি সাথে সাথেই উইদিন 2 or 3 days আমি বইটা কিনি, এবং গত বছর এই বইটা যখন আমি কিছু অংশ পড়ছিলাম উল্টে পাল্টে, আমার কাছে তখন অবাক লাগলো যে বাংলাদেশে থাকা অবস্থাতে বাংলাদেশের সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলছে, মুক্তিযুদ্ধকে অপমান করছে, বাংলাদেশের সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে, অনেক কথাবার্তা কিন্তু বলছে এই বইয়ের ভেতরে। বাংলাদেশের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন, তারা হয়তোবা এই বইটির ব্যাপারে জানতেন না কিংবা পাত্তা দেননি। কিন্তু এই বইটিকে যদি আপনি একটু ভালো করে পাঠ করেন, তাহলে আপনি দেখবেন পুরো মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রাপ্ত সংবিধানকে, বাংলাদেশের প্রত্যেকটা অর্জনকে, মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া এবং গৌণ করবার প্রবল প্রবণতা এই বইয়ের মধ্যে আছে। এই বইয়ের ভিতরে ঘোষণাই দেওয়া হয়েছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থান হতে যাচ্ছে, বাংলাদেশে একটি বিপ্লব হতে যাচ্ছে, এবং এরপর তারা কি করবে সেইটার একটা আলাদা চ্যাপ্টার আছে। তারপরে আমরা কি করব বা বিপ্লবের পর করণীয়, সামথিং লাইক দিস। এই বইয়ের 163 পাতা থেকে যদি আপনি পড়া শুরু করেন, আপনি দেখবেন খুব পরিষ্কার করে লেখা আছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পর যে আমাদের যে সংবিধান, যেখানে গণতন্ত্রের কথা বলা রয়েছে, যেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যেখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, এই পুরোটাকেই একটি মুজিববাদী সংবিধান বলে আখ্যা দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, মুক্তিযুদ্ধের পরে প্রাপ্ত সংবিধান যার মূলনীতিগুলো মুক্তিযুদ্ধের আগে বহুলবার চর্চিত হয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ, আওয়ামী লীগের কর্মসূচি, নানান ভাবে এই 4টি মূল যেই
ধারা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগে 70-এর নির্বাচনে নানানভাবে সভা, সেমিনার, সিম্পোজিয়ামে বারবার করে বলছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের মূল ব্যাপারগুলোই ছিল এই 4টি মূলনীতি। এই মূলনীতিকে তারা বলছে মুজিববাদী, এবং মুজিববাদী বলে এবং বঙ্গবন্ধুকে একনায়ক বলে এই সংবিধানকেও এখন একনায়ক বলছে। কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের 72-এর পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে। আমি যদি অন্য সবাইকেও বাদ দেই, বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, বিএনপি, তারাও এই সংবিধান মেনেছে। এরশাদ ক্ষমতায় ছিল 9 বছর, তারাও এই সংবিধান মেনেছে। হোয়াট অ্যাবাউট দ্যাট? এবং এই সংবিধান নিয়ে প্রচুর আলাপও হয়েছে তার পক্ষে, এরাই বলেছে। সেটার কি হবে? আমাদের রাষ্ট্রের মূল স্তম্ভ সংবিধানকে, আমাদের সংবিধানের মূল কথা কি? 29 অনুচ্ছেদের মূল কথা হচ্ছে সুযোগের সমতাকে বাধাগ্রস্ত করা যাবে না। রাষ্ট্র চাইলে শুধুমাত্র হোমসেন্স গোষ্ঠীর জন্য সুযোগের সমতায় কিছুটা দেখা করাতে পারে। আমরা বলছি সেটা অবশ্যই। কিন্তু ফরাদ মজার একটা দীর্ঘ সময় বলেছে, বা গত বছর থেকে মূলত তারা এই বইটাতে বারবার বলে এসেছে যে যদি একটি অভ্যুত্থান তারা করে, বিপ্লব করে, এবং সে নিশ্চিত ছিল যেটা হবে, এটা হবার পরে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। কেননা সে বলতে চাইছে যে এই বিদ্যমান সংবিধানের অধীনে থেকে এই সংবিধান আপনাকে নানানভাবে প্রতি বিপ্লবী আচরণ করবে। অর্থাৎ সংবিধানের অধীনে যদি থাকেন তাহলে আপনি পুরো সিস্টেমেই থেকে গেলেন, অনেক কিছু। অর্থাৎ নতুন করে আপনাকে সংবিধান রচনা করতে হবে, এবং সেটা জনগণের মতামত নিয়ে পরিষ্কার করে লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি ক্ষমতা দখল করলেন, এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান, যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে, এবং ফরাদ মজার এটা বারবার বলে আসছে, এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত? আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন? বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন? জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহকুমা, কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান 72-এর সংবিধানকে বাদ করে দিব, আমাদের নতুন সংবিধান আনবো? সেটার মতামত আপনার আছে? আপনি নেননি। আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন, বইয়ের পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন। কিসের সংস্কার প্রয়োজন? কোনো মতামত ছাড়া, কোনো ভোট ছাড়া, নির্বাচন ছাড়া আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন। অর্থাৎ আপনি একনায়কতান্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন। এটাই হচ্ছে ইউনূসের বাহিনী, এটাই ফরাদ মজারের বাহিনী। মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে এটি একটি ফ্যাসিবাদী সংবিধান। আপনি যদি এই বইটা পড়েন, হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান বিপ্লবের পর